আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। কারফিউ জারি করে সারা দেশে সেনা মোতায়েন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গণমাধ্যমের গাড়ি জরুরি পরিষেবা আওতামুক্ত। কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ, ব্রিফিংয়ে জানালেন অ্যাটর্নি জেনারেল। সরকারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকে ৮ দফা দাবি, যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব বললেন আইনমন্ত্রী। এবং কক্সবাজারে বাণিজ্যিকভাবে ভেনামি চিংড়ি উৎপাদন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় হেক্টর প্রতি উৎপাদন বেড়েছে বহুগুণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। সারা দেশে কারফিউ জারির পর রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। টহল দেওয়ার পাশাপাশি অযথা ভিড় না করতে জনগণকে সতর্ক করছেন তারা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে জানাচ্ছেন মাজারুল হক মান্না। কারফিউ জারির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ সারা দেশে নামে সেনাবাহিনী। রাজধানীর বিজয় সরণি, সংসদ ভবনের আশেপাশের এলাকা, আগারগাঁও ও মিরপুর সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় তারা। বিভিন্ন সড়কে টহল দেন সেনা সদস্যরা। মূল সড়ক থেকে উৎসাহী জনগণকে সরে যেতে মাইকে ঘোষণা দেয়া হয়। সড়কে যানবাহন চলাচল সীমিত। জরুরি প্রয়োজনে যেসব যানবাহন চলাচল করছে তাদের নির্দেশনা দিচ্ছেন সেনা সদস্যরা। পরিচয় নিশ্চিত হওয়ার পর চলাচল করতে দেওয়া হচ্ছে সবাইকে। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ইটপাটকেল, পুড়ে যাওয়া গাড়ি। আগুন থেকে বাদ যায়নি ফুটওভার ব্রিজ ও পুলিশ বক্স। কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে গাবতলী এলাকায়। দূরপাল্লার বাস না চললেও স্বল্প দূরত্বের কিছু বাস চলাচল করেছে। একই রকম পরিস্থিতি ছিল উত্তরাসহ আশেপাশের এলাকা। শুক্রবারের সংঘর্ষের পর অনেকটাই থমথমে রাজধানীর মেরুলবাড্ডা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও ৩ রাস্তার মোড়ে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে আছে ইটের টুকরো। বাসস্ট্যান্ডের সামনে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। জনসাধারণকে নিরাপদ দূরত্বে থাকার জন্য সতর্ক করছিলেন তারা। মাঝুর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন নেতা ৩ মন্ত্রীর সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। বৈঠকে তারা ৮ দফা দাবি উপস্থাপন করেছেন। নতুন করে আর কোনো কর্মসূচি দেননি। দাবির যৌক্তিক সমাধানে পৌঁছানো যাবে বলে বৈঠক শেষে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিস্তারিত রফিকুল বাশারের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা নিয়ে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা শেষ হওয়ার পথে। রাতে সরকারের প্রতিনিধির সাথে টানা ৪ ঘণ্টা বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন নেতা। সরকারি চাকরিতে ৫% কোটা রাখা, সম্প্রতি সংঘর্ষে হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া সহ ৮ দফা দাবি করেন শিক্ষার্থীরা। তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে ন্যূনতম মাত্রায় 5% এনে সংসদে আইন পাশ করতে হবে। দেখুন, আমরা ইতিমধ্যে জেনেছি সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ এবং যে শাটডাউনের যে বিষয়টি রয়েছে সেটি ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে অলমোস্ট সেম।
অর্থাৎ যার যার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে আমাদের যেই যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাজ ধারণ করার আমরা আহ্বান জানাবো। শিক্ষার্থীদের দাবিগুলোর যৌক্তিক সমাধানে পৌঁছানো যাবে বলে বৈঠক শেষে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে এবং আমরা তিনজনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম। তো যেটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচি দেওয়া হয়নি। নিহতদের স্মরণে নিজ নিজ অবস্থানে থেকে দোয়া করা এবং কালো ব্যাজ ধারণ করার আহ্বান করা হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। উত্তরার পরিস্থিতি আজ অনেকটাই স্বাভাবিক, সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন মইনুল হাসান। আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর আজিমপুর। আপনারা জানেন যে কমপ্লিট শাটডাউনের আজ কিন্তু তৃতীয় দিন চলতেছে। সেই তৃতীয় দিনে কিন্তু পরিস্থিতি আমি সকাল থেকে যতটুকু দেখেছি, কাল রাত থেকে সেনাবাহিনী নামার কারণে কিন্তু পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে বলা যায়। কারণ গত 2 দিনের এখানকার পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ ছিল। সাধারণ মানুষ এবং ছাত্রদের যে আন্দোলন দাবিগুলো ছিল তারা তাদের কিন্তু রাস্তাঘাট অবরোধ করে তারা বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন যে ভবনগুলো আছে সেগুলো কিন্তু তারা ভাঙচুর করেছে। সেই পরিস্থিতিতে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু সেনাবাহিনী মাঠে নামে এবং তারা কিন্তু এখানে তারা প্রত্যেকটা মানুষকে চলাচল করার জন্য কিন্তু তারা কেন বের হয়েছে সব কিছু জেনে বুঝে তারা কিন্তু এখান থেকে তাদেরকে যাতায়াত করার জন্য চলে যেতে বলছে আর কি। আপনারা দেখছেন যে আমি যে উত্তর আজিমপুরে দাঁড়িয়ে আছি, আজ 12টা থেকে কিন্তু 2টা পর্যন্ত 2 ঘন্টা সব সেনাবাহিনীর যে টহল অথবা মোতায়েন ছিল সেটা কিন্তু শিথিল হওয়ার কথা, সেই কার্যক্রম চলছে। এখন সাধারণ মানুষ একটু বের হয়েছে, তারা তাদের আশেপাশে যে কাজকর্মগুলো ছিল, জরুরি যে কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু করার জন্য কিন্তু 2 ঘন্টা শিথিল করা হয়েছে। এখন সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা আমরা সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি। আমি একটা জিনিস জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে গতকাল কিন্তু আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীদের সাথে কিন্তু বৈষম্য আন্দোলন যে ছাত্র সংগঠন ছিল তারা কিন্তু বৈঠক করেছে। তারা তাদের 8টি দাবি উপস্থাপন করেছে এবং এই তাদের দাবিতে সম্মতি জানানো হয়েছে যে আজকের ভিতরে হয়তোবা কোনো একটা ভালো অথবা কালকে যে আদালতের রায় আছে সেই রায়ের মাধ্যমে ভালো কোনো একটা ফলাফল আসবে বলে আশা করা যায়। কিন্তু শিক্ষার্থীদের একটি দাবি, যে দাবি আদায় হওয়া না পর্যন্ত তারা রাজপথে ছাড়বে না বলে তারা জানিয়েছে। এখন পরিস্থিতি কিন্তু মোটামুটি আগের থেকে একটু ভালো বলা যাচ্ছে, কারণ উত্তরা গতকালকে যে পরিবেশ ছিল সেই পরিবেশটা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল এবং প্রচুর গাড়ি এখানে ভাঙচুর করা হয়েছে এবং ছাত্রদের কিন্তু খুবই উত্তেজনা ছিল। তা সেই কারণে তারা কিন্তু রাস্তাঘাট অবরোধ করে মানুষের যান চলাচল অনেক বিঘ্নতা তৈরি করেছিল। কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সারা দেশের পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা। প্রথমেই যাব চট্টগ্রামে স্টাফ রিপোর্টার চৌধুরী ফরিদের কাছে। কার্ফিউ জারির পর চট্টগ্রামে আজ দুপুরে সেনাবাহিনী টহল শুরু করেছে। তবে বিজিবি এবং পুলিশ শহরে মোড়ে মোড়ে অবস্থান গ্রহণ, এই সাথে তারা বিভিন্ন লোকজনকে তারা তল্লাশি করছেন। চট্টগ্রাম জেলা প্রশাসক ডক্টর আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান চ্যানেলকে বলেছেন, দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, সাতকানিয়া, চন্দ্রেশে রামু সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনী নেমেছেন। চট্টগ্রাম সেনানিবাস থেকে চট্টগ্রাম শহর এবং উত্তর জেলাগুলোতে তারা মোতায়েন করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রামে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, তেলক্ষেত্র, বন্দর, এই জায়গায় সেনাবাহিনী টহল জোরদার করেছেন। এছাড়াও কার্ফিউ জারির পর জরুরি সেবা, সাংবাদিক এবং চট্টগ্রাম বন্দর ও বন্দর সংশ্লিষ্ট কার্যক্রম আওতামুক্ত থাকবে বলে তিনি আমাকে জানিয়েছেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাস এবং ডকুমেন্ট সাথে রাখতে বলেছেন। এছাড়াও কার্ফিউ ঘোষণার পর থেকে চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী জেলা উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাওয়া যায়নি। এ হলো চট্টগ্রামের পরিস্থিতি। ফরিদ, ধন্যবাদ। পটুয়াখালী থেকে বরিশাল বিভাগের পরিস্থিতি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার এনায়েতুর রহমান। এনায়েত, সান্ধ্যবাহিনী জারির পর থেকে বরিশাল বিভাগের সবকটি জেলায় এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। যদিও গত কয়েকদিনে এই বিভাগে বরিশাল ছাড়া কোটা আন্দোলনকারীদের কর্মসূচি সীমিত আকারে অন্য জেলাগুলোতে পালিত হলেও সান্ধ্যবাহিনী জারির পর আজ আর তা দেখা যাচ্ছে না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গত রাতে ক্যাম্পাস ত্যাগ করেছে। মহানগর শান্ত রয়েছে।
নগরে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সড়ক মোড়ে দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনার প্রতিনিধিরা আমাকে এমনটাই জানিয়েছেন। এদিকে সকল জেলা ও উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে মাইকে সান্ধ্য আইন জারির বিজ্ঞপ্তি প্রচার করায় অধিকাংশ জনগণ নিরাপদ স্থানে অবস্থানে চলে গেছেন। রাজশাহী বিভাগের পরিস্থিতি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ। রাজশাহী বিভাগের 8টি জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন বাহিনীর টহল অব্যাহত রয়েছে এবং সবচেয়ে বড় কথা রাজশাহী পরিস্থিতি বিভাগের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এটি জানিয়েছেন। আমি র্যাব 5 সঙ্গে কথা বলেছি, পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনের সঙ্গে কথা বলেছি, বিভাগ কমিশনের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি এবং এদিকে কার্ফিউর আওতামুক্ত পরিষেবাগুলো যেমন মহানগরীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছে, অ্যাম্বুলেন্স চলেছে, পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে এবং সেইগুলো স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা পাওয়া যায়নি। এদিকে রাজশাহী বিভাগের এই ছিল রাজশাহী বিভাগের সর্বশেষ পরিস্থিতি। ফাত্তাহ, ধন্যবাদ আপনাকে। রংপুর বিভাগের পরিস্থিতি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার মেরিনা লাভলি। মেরিনা, গত রাতে কারফিউ জারির পর থেকে রংপুরের শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। পুরো নগরী সহ বিভিন্ন উপজেলায় টহল দিচ্ছে র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী। এছাড়াও বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার ঘোষণায় সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় কাজ সেরে আবার বাড়িতে ফিরে গেছেন। তবে গণমাধ্যম, জরুরি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান কারফিউ আওতামুক্ত থাকায় অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবাদানকারী এবং গণমাধ্যমের যান চলাচল করতে দেখা গেছে। মেরিনা, ধন্যবাদ। সিলেট বিভাগের পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি সাদিকুর রহমান সাকি। সারা দেশের মতো সিলেট বিভাগেও কার্ফিউ চলছে। গভীর রাতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনগণকে জানিয়ে দেওয়া হয় বাসা বাড়ি থেকে বের না হওয়ার জন্য। এতে করে রাস্তাঘাটে লোক সমাগম কম, চলছে না গণপরিবহন, ব্যবসা প্রতিষ্ঠানও তেমন একটা খুলেনি। বিভাগের অন্য 3টি জেলা, বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজারে আমাদের প্রতিনিধির সাথে কথা বলেছিলাম। তারাও যেমনটি জানিয়েছেন যে কার্ফিউ জারি করার কারণে স্বাভাবিকের তুলনায় মানুষজন রাস্তাঘাটে কম। আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে, তারা কাজ করছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার ঘটেনি। পরিস্থিতি আজ পুরোপুরি শান্ত বলা যায়। তো এই ছিল মোটামুটি আমার কাছে সিলেট বিভাগের সার্বিক তথ্য। সাকি, ধন্যবাদ। রাজধানী শান্তিনগরের পরিস্থিতি জানাচ্ছেন এনামুল কবির রূপম। আমি দাঁড়িয়ে আছি রাজধানীর শান্তিনগর বাজার এলাকায়। 2 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। মানুষের ভিড় এ কারণেই বেশি। যত দ্রুত সম্ভব বাজার সদাই করে আবার দ্রুততার সাথেই বাসায় ফিরতে হবে, এটা মাথায় রেখে এই বাজারে এত মানুষের ভিড়। সবাই চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব কিছু প্রয়োজনীয় সামগ্রী বাসায় মজুত করে রাখতে। ভিতরে অনেক মানুষের ভিড়, সবাই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতেছে, তবে আতঙ্ক আছে সবার ভিতরে। যে যা পারছে যেভাবে তাড়াতাড়ি করে সব প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবই নিচ্ছে। হ্যাঁ ভাই, তাড়াহুড়া। এই যে চিপস কিনলাম, চিপস খাবো। হ্যাঁ, আটকা পড়ে গেছি 2 ঘন্টা। আপনার এই গ্যাপের ভিতরে লন্ড্রিতে কাপড় দিয়ে আবার বাসায় চলে যাবো। প্রয়োজন নাই আমাদের, তারপর আমরা বাজারে নেমে গেছি। না, আবার কখন বেরোতে পারবো, কবে বের হইতে পারবো, কিন্তু আমার প্রয়োজন নাই। তারপরে একটু যে বেশি করে নিতে হবে, স্টক রাখতে হবে, এটা আমাদের চিরাচরিত এবং আমাদের চরিত্রগত। মানুষ হিসাবে আমরা যে সুযোগে বাঙালি, আমরা কোনো কিছু শুনলে সবাই পাগল হয়ে যায়। নারী পুরুষ সবার মধ্যেই ব্যস্ততা। দ্রুত বাজার করতে হবে, দ্রুত ফিরতে হবে বাসায়। সময় মাত্র 2 ঘন্টা। শান্তিনগর বাজার থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সারা দেশে কারফিউ জারি করেছে সরকার। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী। প্রথম দফে কারফিউ চলে বেলা 12টা পর্যন্ত। এরপর 2 ঘন্টা শিথিল রেখে আবার দুপুর 2টা থেকে রোববার সকাল 10টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। কারফিউ চলার সময় বিশেষ পাস ছাড়া বের হওয়া যাবে না ঘর থেকে। তবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের ক্ষেত্রে প্লেনের টিকিট কারফিউ পাস হিসেবে গণ্য হবে।
অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গণমাধ্যমের গাড়ি ও জরুরি পরিষেবা রয়েছে কারফিউর আওতামুক্ত। জরুরি পরিষেবাগুলোর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষার্থে সম্পৃক্ত জনবল ও যানবাহন, খাদ্যদ্রব্য ও খাদ্যপণ্য বহনকারী যানবাহন ও জনবল, হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা প্রদানকারী জনবল ও যানবাহন, গুরুতর অসুস্থ ব্যক্তি এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে চিকিৎসা সেবা গ্রহণকারী ব্যক্তি, জ্বালানি সরবরাহ কাজে নিয়োজিত জনবল ও যানবাহন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে নিয়োজিত জনবল ও যানবাহন। কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। ব্রিফিংয়ে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আগামীকাল সকাল 10টার পর আদালতে শুনানি হবে এবং আগামীকালই এই মামলার নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন তিনি। আন্দোলনকারীদের কর্মসূচি পরিহার করে আদালতের উপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আগামীকাল অর্থাৎ রবিবারে শুনানির জন্য, তো রবিবারে যেহেতু সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকবে, 10টার পরে শিথিল হবে, আমি আশা করছি 10টার পরে আমাদের সুপ্রিম কোর্ট বসলে আমাদের একটা শুনানি হবে এবং শুনানিতে আশা করছি কালকে এই মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে। কালকে যখন এই মামলার শুনানি শেষ হবে, আমি সবাইকে ঠান্ডা মাথায় আমি সবাইকে অনুরোধ করব, এটা দেখেন আপনারা যারা আন্দোলনের ডাক দিয়েছেন তাদেরকে অনুরোধ করব, এদের এই আন্দোলনটা অনতিবিলম্বে প্রত্যাহার করে নেন আপনারা। সরকার দেশে উচ্চ ফলনশীল ভেনামি চিংড়ির বাণিজ্যিক উৎপাদনের অনুমতি দেয় 2023 সালে। এবছর প্রথমবারের মতো কক্সবাজারের উখিয়ায় ব্যবসায়ী ইকবাল আহমেদ ভেনামি চিংড়ি উৎপাদন করেছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় হেক্টর প্রতি উৎপাদন হয়েছে বহুগুণ বেশি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। কক্সবাজারের উখিয়া মেরিন ড্রাইভের পাশে অবস্থিত সিমার্ক ভেনামি ফার্মে চলছে প্রথমবারের মতো চাষকৃত ভেনামি চিংড়ির আহরণ। রপ্তানি বাণিজ্যকে মাথায় রেখে 25 কোটি টাকা বিনিয়োগে উদ্যোক্তা ইকবাল আহমেদ 12 একরের এই খামারে যুক্ত করেছেন চিংড়ি চাষের সব আধুনিক প্রযুক্তি। বাগদার জন্য আপনার সিজনে অপেক্ষা করতে হয়, এটার জন্য আপনার সিজনে আপনি যখন বলবেন সারা বছর সে সাপ্লাই দিতে পারবে। যে একটা সুপার মার্কেট যদি আমাকে বলবে যে 40 পিস দিবা 100 কন্টেনার, আমাকে 50 পিস দিবা 50 কন্টেনার, এইটা কিন্তু আমরা ন্যাচারালি যে আমরা ফার্মিং করি তাতে সম্ভব না। এইটার যে ডিমান্ড এত বেশি, এটা কারণ হলো এটা একটু রিজনেবলি প্রাইসে পাওয়া যায়। ব্রয়লার মুরগি বা উচ্চ ফলনশীল ধানের মতোই ভেনামি চিংড়ি একটি উচ্চ ফলনশীল জাত। অধিক উৎপাদনের পাশাপাশি এর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বর্তমানে বিশ্বজুড়ে উৎপাদিত চিংড়ির শতকরা 80% ভেনামি। উদ্যোক্তা বলছেন হাইব্রিড জাতের এই চিংড়ির মাধ্যমে দেশের চিংড়ি রপ্তানি খাত সমৃদ্ধ করা সম্ভব। আমাদের বাংলাদেশি ফার্মাররা কিন্তু খুব ভেরি প্রমিজিং, হ্যাঁ, এবং এটা যদি তারা একটু সরকার থেকে বা আমাদের কাছ থেকে আপনার কাছ থেকে যদি একটু মানে ইনফরমেশন, টেকনোলজি ইনফরমেশন যেটা এটা পায়, তাইলে আমার মনে হয় এটা উইদিন আগামী 5 বছরে আমরা $10 বিলিয়ন উপরে আমরা এক্সপোর্ট করতে পারবো। এই খাতকে প্রসারিত করতে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা, গবেষণা এবং তদারকির প্রয়োজন। দেরিতে হলেও সরকার ভেনামি চিংড়ি চাষের অনুমোদন দিয়েছেন। সেই ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়ায় সিমার্কের বিশাল আকারে এই প্রকল্পটি দাঁড়িয়েছে। ভেনামি চিংড়ি বিশ্ববাজারের সিংহভাগ দখল করে আছে। পৃথিবীর অনেক দেশ ভেনামি চিংড়ি চাষে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে, সেখানে আমাদের অবস্থান একেবারেই সামান্য। এই চাষটিকে সম্প্রসারণের জন্য দরকার নীতি পরিকল্পনা, সহায়তা, এবং একথাও ঠিক যে আমাদের আদি যে সমস্ত জাতগুলো ছিল সেগুলোরও নিরাপত্তাভাবে জৈব নিরাপত্তা সংরক্ষণ এবং জাত সংরক্ষণ করা অনেক দরকার। কক্সবাজারের উখিয়ার সিমার্কস থেকে শাইখ সিরাজ, সেন্টার। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়, মাটি ও মানুষ অনুষ্ঠানে। চলমান সহিংস পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত মিলছে না ইন্টারনেট পরিষেবা। বিটিসিএল এর ডেটা সেন্টার পুড়ে যাওয়ার পর এখনও পুনঃস্থাপন করতে পারেনি সংশ্লিষ্ট বিভাগ। তেজগাঁওয়ের ডাক বিভাগের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য প্রস্তুত আছে আইসিটি বিভাগ। কবে নাগাদ ইন্টারনেট সেবা মিলবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি প্রতিমন্ত্রী। কত কিলোমিটার যে আপনার তারগুলো পুড়িয়ে দিয়েছে এর কোনো হিসাব নাই। আপনি বুঝতেছেন যে কোন অবস্থায় বিটিভির সম্প্রচার শাটডাউন মানে করে দিয়েছে একেবারে। তো সেটা আমরা আর কি ইন্টারনেট সার্ভিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ISPAB, তারা চেষ্টা করছে দ্রুত আর কি ঠিক করার। মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সকল জনগণ, নাগরিকের সম্পদ এবং প্রাণের নিরাপত্তা নিশ্চিত করা। আর সেটা নিশ্চিত করার জন্য আমরা ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের
সকল সংস্থা, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা তাদের প্রয়োজনে, তাদের পরামর্শে যখন যেই প্রযুক্তি সহায়তা দেওয়ার দরকার হবে আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। সরকারের পদত্যাগ এবং চলমান আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। সকালে রাজধানীর রামপুরায় যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি আবুল হোটেল এলাকায় গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। নিটল টাটা কৃষি সংবাদ। সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রহ্মঘোলা গ্রামের পল্লী চিকিৎসক ইদ্রিস আলী তার 2 বিঘা জমিতে ড্রাগন ফলের বাগান করে প্রতি বছর 4 থেকে 6 লাখ টাকা আয় করছেন। তার সাফল্যে এলাকার অনেক কৃষক ড্রাগন ফল উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন। এবারে প্রকৃতি সংবাদ। অব্যবস্থাপনা আর দূষণে ঐতিহ্য হারাচ্ছে গাজীপুরের ঐতিহাসিক রাজদিঘি। কচুরিপানা আর ময়লা আবর্জনার স্তূপে অস্তিত্ব সংকটে দিঘিটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে দিঘির পানি। দেশের ঐতিহ্যবাহী এই নিদর্শন বাঁচাতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি পরিবেশবাদীদের। এবারে খেলার খবর।